শুরু করছি আমরা। তো তাপগতিবিদ্যায় তো তোমরা জানো এটা সেকেন্ড পেপার ফার্স্ট অধ্যায়। তো এখানে তোমাদের যে ক খ নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা এন্ট্রপি, মোটামুটি ধরে নাও এসে পড়ছে মোটামুটি এন্ট্রপি, এটা মোটামুটি এসেই পড়ছে। হ্যাঁ, তারপর তাপগতিবিদ্যা জানো 3টা সূত্র আছে, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। এর ভিতরে শূন্যতম সূত্র একটু বেশি ইম্পর্টেন্ট, বাকি এগুলো পড়বা। মানে এই যে জিনিসটা দিচ্ছেন এখান থেকে মোটামুটি একটা কোশ্চেন মোটামুটি 100% শিওর পাবা, বা দুটোই পাইতে পারো, খেয়াল রেখো। তো বাকি আমি ক্রমান্বয়ে সাজাইছি, ওরা 10 স্টার 5 স্টার, কোনো খারাপ কোশ্চেন দেই নাই। সো তোমরা এই সংখ্যাগুলো পড়ে ফেলো, সংখ্যাগুলো তোমরা বইতে খুঁজে পড়ে ফেলতে পারবা। যেমন খ নম্বর আছে জগতের তাপীয় মৃত্যু, সবগুলাই মোটামুটি দিচ্ছি খ নম্বর। কারণ আর একটা কথা বলি না, এখানে যদি স্টার দেয় নাই, তোমরা বুঝবা কি যেটা আগে দেওয়া আছে ওটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা আগে দেওয়া আছে ওটা বেশি ইম্পর্টেন্ট। যেমন যদি 10 স্টার হয়, এটা তোমার 8 স্টার 7 স্টার 5 স্টার, মানে বুঝবার কি যেটা আগে দেওয়া ওটা বেশি ইম্পর্টেন্ট। এগুলো জগতের তাপীয় মৃত্যু মানে কি? জগতের তাপীয় মৃত্যু আসলে অ্যাকচুয়ালি তুমি জানো যে পৃথিবীতে, আচ্ছা এন্ট্রপি মানে কি, যে তাপ রূপান্তরের অক্ষমতা, শক্তি রূপান্তরের অক্ষমতা। তো জগতে এমন একটা সময় আসবে যখন তুমি একটা শক্তিকে আরেকটা শক্তিতে কনভার্ট করতে পারবে না, কারণ সবকিছুর তাপ সমান হয়ে যাবে। তুমি আর কাজ সাধন করতে পারবে না, কেন? সবকিছুর তাপ সমান হয়ে যাবে। ওই যে এই কারণে তুমি যে কাজ করতে পারতেছো না, এ কি বলছে কি তাপীয় মৃত্যু। জগতে সবকিছুর তাপ সমান হয়ে গেলে তুমি যে আর কাজ সাধন করতে পারতেছো না, ওটাই তখন বলছে কি জগতের এন্ট্রপি সর্বোচ্চ হবে? তোমার তখন বিশৃঙ্খলা সর্বোচ্চ হবে। হ্যাঁ, এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে মানে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে, এন্ট্রপি সর্বোচ্চ হবে, এই ব্যাখ্যাটা দিবা। বাকি তোমরা এইচসিবি কোশ্চেন এই জিনিসগুলো পাবা, যেমন 100% হতে পারে না, এগুলো তুমি জানো কম বেশি। বিশৃঙ্খলা পরিমাপ, এন্ট্রপি মানে বিশৃঙ্খলা পরিমাপ, এগুলো জানো। আর প্রত্যেকগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, আর অপ্রত্যয়ী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, এটা তোমরা জানো। তো মূল ব্যাপারটা ক্লাস শর্ট, তো মোটামুটি 40 মিনিটের ক্লাস নেওয়া হয়, কিন্তু আমি প্রায় 40 মিনিট ডাবল করলাম সময়টা। তারপর দেখবো সৃজনশীলের জন্য টাইমগুলো হচ্ছে না। তোমাদের মূল সমস্যা সৃজনশীল, সৃজনশীল আমরা চলে যাই নাকি? আমরা যদি এমসিকিউ করি দেখা যাচ্ছে পরবর্তী সৃজনশীল সময়গুলো একটু শর্ট হচ্ছে। তো দেখো যে এই অধ্যায়ের গ এবং ঘতে যে মানে তোমার ম্যাথমেটিক্যাল আসে, তুমি দেখো যে আমি টাইপ তৈরি করছি, একটা টাইপ, দুইটা টাইপ, তিনটা টাইপ, চারটা টাইপ। দেখো আমি মোটামুটি অধ্যায়ে যতগুলো কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায় সবগুলো তুলে ধরছি। এখন যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আগে লিখছি, যেগুলো কম ওগুলো পরে লিখছি। সো তোমরা বেশি বেশি করে ফেলবা, বা অনেকে সিলেক্টিভ অধ্যায় করো, দেখছে যে 2টা অধ্যায় করে যাও, 3টা অধ্যায় করে যাও। ওরা কি করবা, আমার এই সেশনে সবগুলা টপিক পড়তে হবে। ওকে, তুমি অধ্যায় চুজ করে আবার সাজেশন চুজ করো, মানে সাজেশনের ভিতরে আবার শর্টকাট করে নাও সব। ভাই ওই চিত্রের একটা সৃজনশীল বোঝাই দিলে ভালো হয়। কোন চিত্রটা ছিল? মানে এই যে মানে টাইপ তাপগতিবিদ্যার 2 তে। চিত্রের? জি। ওকে, আমি সব বুঝাবো মোটামুটি, ম্যাথ দেখো। ইজি, কিন্তু একটু বুঝতে মানে সমস্যা হয়। ওকে দেখো, আমি প্রথমে টাইপ 1টা দেখো, 1 মিনিটে শেষ হয়ে যায়। দেখো টাইপ 1 প্রথমে আমি থিওরি দিছি, কেন দেখো থিওরি লিখছি তোমাদের সুবিধার্থে, থিওরি না লিখলে কিন্তু পারতাম সাজেশন ক্লাসে। দেখলাম তুমি চিনতে পারবা এগুলো দিয়ে, দেখো তুমি এগুলো দিয়ে চিনতে পারবা থিওরি গুলোতে। দেখো মানে তুমি সমষ্ণ প্রক্রিয়া কিভাবে চিনবা, এবং রুদ্ধতাপ প্রক্রিয়া কিভাবে চিনবা, এগুলো সব উদ্দীপকে এই তথ্যগুলো দেওয়া থাকবে। উদ্দীপকে যদি বলে তাপ সুপরে, বুঝবা কি সমষ্ণ প্রক্রিয়া। উদ্দীপকে যদি বলে যে ঘটনাটি খুব হঠাৎ করে ঘটলো, দুর্ঘটনা হঠাৎ করে ঘটছে, দ্রুত ঘটছে, ওই ক্ষেত্রে তুমি কি বুঝবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, মানে আমি টেকনিক গুলো দিয়েছি, যেমন তাপমাত্রা স্থির থাকলে কি হবে, সমষ্ণ, তাপ স্থির থাকলে কি হবে, রুদ্ধতাপীয়। তো সূত্রগুলো লিখেছি তোমাদের সুবিধার্থে, যে সমষ্ণ প্রক্রিয়া আমরা কি সূত্র ইউজ করি, রুদ্ধতাপ প্রক্রিয়া কি সূত্র ইউজ করি। তো পরীক্ষা কি আসে, শুধুমাত্র কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে সূত্রগুলো, এই যে সূত্রগুলো রুদ্ধতাপের থেকেই এই সূত্রগুলো আসে। তো এগুলো কেন আসে না, কারণ এগুলো তোমরা জানি, সবাই জানে, সমষ্ণ প্রক্রিয়ার সূত্রগুলো সবাই জানে। আমি জাস্ট রিলেশন করার জন্য তোমাদেরকে দেখা দিচ্ছি যে কিভাবে মানে সূত্রটা কনভার্ট হলো। সো যারা এইখানে অ্যান্সার করতে চাও ওদের কিন্তু এটা মুখস্থই করতে হবে মোটামুটি। অনেকেই হয়তো মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করে ফেলবা। তো এই যে ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল ইম্পর্টেন্ট, যে সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ এবং কি রুদ্ধতাপের কৃত কাজ, খুব ইম্পর্টেন্ট। তো এটা তোমার কয়েকটা বোর্ডে আসছে। তো সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের সূত্র কোনটা? তো মূলত সূত্র কি, এটা হলো মূল সূত্র। হ্যাঁ, তো এটা কি, এটা সাব সূত্র। কিভাবে তোমরা জানো যে পরীক্ষায় যদি ভি এর মান নিয়ে থাকে, এই V1 V2 যদি না দেওয়া থাকে, ওই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি কিন্তু জানো যে P1 V1 ইকুয়ালস টু P2 V2, রাইট? তো এখান থেকে তুমি কিন্তু ওই যে V2 ডিভাইড বাই V1 ইকুয়ালস টু কি আসে দেখো তো, P1 ডিভাইড বাই P2। তো এই যে মানটা, এই মানটা কিন্তু, এই যে মানটা পাইলা, এটা কিন্তু তুমি এখানে পুট করে দিলাম, রাইট? তো এটা কিন্তু সাব সূত্র, তো সাব সূত্র তুমি এইভাবে আনতে পারবা। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ, এই যে সূত্র মুখস্থ করতে হবে, এবং যথারীতি মান দেওয়া থাকবে, এন এর মান, আর এর মান 8.31,
ল্যামডার মান তুমি দেওয়া থাকবে, T1 দেওয়া থাকবে, T2 দেওয়া থাকবে, মানে যা সব দেওয়া থাকবে, জাস্ট কি তোমার সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই টপিকে এখান থেকে যদি সৃজনশীল আসে, তোমার মূল কাজ হলো থিওরি মনে রাখা, যে রুদ্ধদ্রব্য প্রক্রিয়া কেমন চিনবো, সমষ্ণ প্রক্রিয়া কেমন চিনবো, আর সূত্র কি বসাবো। এক্ষেত্রে তো গামার মানগুলো দেওয়া থাকবে, তাই না? হ্যাঁ, একদম অ্যাকুরেট মান দেওয়া থাকবে, গামার মান পুরোপুরি ভাবে দেওয়া থাকবে। পারবা না, মুখস্থের ব্যাপার, এটা মুখস্থ শক্তি। আমি একদম মুখস্থ দিছি, তোমরা যাতে কোনো হেজিটেট ফিল না করো। দেখো তারপর টাইপ 2, টাইপ 1 বুঝতে পারছো সবাই? তোমাদের একটু দেখলে বুঝতে পারবে, আমি সব গুছাই দিচ্ছি। তো টাইপ 2 তে আসো। তো টাইপ 2 তে বেসিক্যালি কার্নো চক্র নিয়ে আলোচনা করা হবে, কার্নো চক্র। তো কার্নো চক্রে তোমরা কে কে কার্নো চক্র পারো না বা কম বুঝো বলো তো আমাকে, হাত তোলো তো, একটু বলো আর কি, দুই রেসপন্স দাও। কে কে কার্নো চক্র কম বুঝো বা পারো না, নাকি সবাই পারো? ভাইয়া আমি কম বুঝি। আচ্ছা, ভালো। দেখো কার্নো চক্রে আসলে কার্নো চক্রের যে গ্রাফটা, লেখক গ্রাফটা, এই গ্রাফটা হলো ভি এবং পি এর গ্রাফ। এই জন্য দেখো স্থানাঙ্কগুলো তুমি কিন্তু P1 V1, P2 V2, P3 P4, এই যে এগুলো কিন্তু স্থানাঙ্ক কিন্তু পি এবং ভি দিয়ে পাবো, কারণ কি গ্রাফটা কিন্তু তোমার পি এবং ভি এর। হ্যাঁ, তো এখানে কি তোমার সৃজনশীল টাইপ কি হতে পারে, এখানে সৃজনশীল টাইপ হতে পারে, দেখো এখানে কয়টা বিন্দু আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, টি বিন্দু। হ্যাঁ, তো কার্নো চক্রে তোমাদের মনে রাখতে হবে যে কার্নো চক্রে কয়টা ধাপ আছে বলতো, কে পারবা? কার্নো চক্রে কয়টা ধাপ আছে বলতো? 4টে ধাপ আছে। 4টা ধাপ আছে, কি কি বলো? সমষ্ণ প্রসারণ, তারপর রুদ্রতাপীয় সংকোচন। আচ্ছা দেখো, আচ্ছা বুঝতে পারছি তোমরা পারবা। দেখো প্রথমে কি, প্রথম দুটো কি প্রসারণ, প্রসারণ, পরে দুটো কি সংকোচন, সংকোচন, বুঝতে পারছি? জি। প্রথম দুটো প্রসারণ, ভাইয়া। প্রসারণ, তারপর কি সংকোচন, সংকোচন, তারপর আমি দেখি যে কি প্রসারণ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় রুদ্রতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এই যে 3টা ধাপ। তো আমি যদি গ্রাফের ইতে ই করতে যাই, তাহলে দেখো গ্রাফে ইতে কি আসে, দেখো এবি কি, এবি হলো এই যে এবি, এবি কি সমষ্ণ প্রসারণ, তারপর বি এবং সি কি রুদ্ধতাপীয় প্রসারণ, সি এবং ডি কি সমষ্ণ সংকোচন, তারপরে ডি এবং এ কি রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে, তো এইখান থেকে আমি চিনলাম 4টা ধাপ আছে। তো এই 4টা ধাপ থেকে কি কি আসতে পারে পরীক্ষা, এখন আমি আলোচনা করি। সংকোচন আর প্রসারণ কিভাবে চিনবো? সংকোচন প্রসারণ ভাবে চিন্তা হবে না, তোমার এটা মুখস্থ। এইখানে এটা এটা কি, এটা তোমার প্রসারণ, এটা তোমার প্রসারণ, দুইটা। ঠিক আছে, প্রথম দুইটা প্রসারণ, আচ্ছা। প্রসারণ, সংকোচন, সংকোচন, মুখস্থ করতে হবে এখন। আর আসলে মুখস্থ কি এমন কিন্তু না যে একবার এটা প্রসারণ, একবার সংকোচন, এরকম না। সবসময় এটা প্রসারণ, সবসময় এটা কি প্রসারণ, সবসময় এটা সংকোচন, সবসময় এটা কি সংকোচন, ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তো এইখান থেকে পরীক্ষা কি কোশ্চেন আসে দেখো, তার মানে কি সমষ্ণ প্রক্রিয়া কোনগুলো, এখানে সমষ্ণ প্রক্রিয়া এই যে এ বি আর কি সিডি, রাইট? তো তোমাকে যখন বলবে যে এবি অংশের কাজ অথবা সিডি অংশের কাজ, মানে কি সমষ্ণ প্রক্রিয়ার কাজ, তোমার সূত্র লিখতে হবে। একটু আগে দেখে আসলাম না, দেখো যদি এবি অংশের কাজ বলে তোমাকে কোন সূত্র ইউজ করতে হবে, এই সূত্র ইউজ করতে হবে। এবি অংশের কাজ মানে কি সমষ্ণ প্রক্রিয়ার কাজ, রাইট? ওইখানে তোমার ভি এবং পি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে। এই দেখো ভি এর মান কই পাবো, ভি এর মান এবং পি এর মান কই পাবা, ভি এবং ভি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এই যে স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে যদি তোমাকে কাজ বের করতে বলে। বুঝতে পারছো কি? জি ভাইয়া। আর কি তো সমস্ত প্রক্রিয়ায় কাজ বের করতে বলতে পারে এইভাবে। তো এইখানে যে মূল যে একটা ঝামেলা আছে, সবাই মনোযোগ দিয়ে শোনো, হয়তো রিপিট দেখো, তারপর বুঝতে পারবা। তুমি দেখো এই বিসি এবং এডি, এটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রাইট? তো আমরা জানি জি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকে, এনট্রপি। এন্ট্রপি মানে তাপ স্থির থাকে। তো তাপ স্থির থাকে, তার মানে কি, মানে পরিবর্তিত হয়, তাপ পরিবর্তিত হয়, জানি তো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তিত, তাপমাত্রা টেম্পারেচার পরিবর্তিত হয়, রাইট? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার জি ভাই। পরিবর্তিত হয়, আর তাপটা স্থির থাকে, আর তাপটা স্থির তাপমাত্রা থাকে। পরিবর্তিত আর তুমি হয়। একটা জিনিস লক্ষ্য করো যে সমষ্ণ এবি, প্রক্রিয়ায় দেখো তাপ স্থির। এবি এবং সিডি, এই দুটো কি সমষ্ণ সমষ্ণ তাপমাত্রা প্রক্রিয়ায়, দেখো স্থির। তাপ কিন্তু তাপমাত্রা কিন্তু থাকে, স্থির। স্থির থাকে। তার মানে এই অংশের যে তাপমাত্রা, বি অংশের তাপমাত্রা কি থাকবে, সেম থাকবে। এই অংশের তাপমাত্রা এবং বি অংশের তাপমাত্রা এইখানে কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, জি। কিন্তু আমরা বলতেছি যে বি এবং সি কি
রুদ্রতাপীয় তার মানে কি বি অংশের তাপমাত্রা এবং সি অংশের তাপমাত্রা কিন্তু ভিন্ন থাকবে, বুঝতে পারছো? বি অংশের তাপমাত্রা এবং সি অংশের তাপমাত্রা কিন্তু ভিন্ন থাকবে। ঠিক তেমনই তোমার সি এবং ডি এর তাপমাত্রা কিন্তু এক থাকবে। কেন? এই দুটো এর আবার কি সমস্ত প্রক্রিয়া, সি এবং ডি এর তাপমাত্রা কি এক থাকবে, কারণ কি এই দুটা সমস্ত প্রক্রিয়া রাখো। আবার কি হবে, এই ডি এবং এই এর এটা কিন্তু ভিন্ন থাকবে, কারণ কি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তিত হবে। এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবা। তো মূলত এগুলোই লাগে। তো এখান থেকে আমি সৃজনশীলের কোশ্চেনগুলো দেখি। দেখো প্রথম কোশ্চেন, যে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তোমরা যে দক্ষতা নির্ণয় সূত্র করা দুটো সূত্র, 1 - T2 / T1 নাকি আর কি আছে 1 - Q2 / Q1 না? তো তোমাদের লাগবে কোনটা? এই সূত্রটা লাগবে এখানে, কারণ দেখো এইখানে T2 মান দেওয়া থাকবে, Q1 এর মান দেওয়া থাকবে। মিট করো, মিট করো। যার সাউন্ড হচ্ছে সে মিট করো। আচ্ছা দেখো, এই যে সূত্র, এই সূত্রে কিন্তু টি এর মান দেওয়া থাকবে, টি এর মান T1 এর মান দেওয়া থাকবে, তোমার কোনো টেনশন নাই। তাহলে এই যে গ নম্বর যে ম্যানটা আসবে কিন্তু তুমি পারবা, ঠিক আছে? তো 2 নম্বর যে দেখো, 2 নম্বর বলতে পারে যে এ থেকে বি তে কাজ বের করো। দেখো এই যে এ থেকে বি তে কাজ, এটা কি কোনটা বলো তো? এটা সমষ্ণ না রুদ্ধতাপীয় বলো তো আমাকে? সমষ্ণ। সমষ্ণ না? তো সমষ্ণ প্রক্রিয়ায় কি তো কাজ বের করতে পারবা? মনে আছে না? এই যে সূত্র বসাবে, এই সূত্র ইউজ করবা। সমস্ত প্রক্রিয়া কি দুইটা ইউজ সূত্র। করবা। এখন ভাই এখন কি কি দেখো সূত্র কি কি আছে দেখো, এন এর মান দেওয়া থাকবে, আর এর মান তুমি জানো, টি এর মান দেওয়া থাকবে, এই টি এর মান দেওয়া থাকবে। আর এখন তুমি এই যে লন ভি2 না, ভি2 / ভি1, এই ভি1 এবং এই যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্ক কিন্তু দেওয়া থাকবে, তা তুমি পারবা, ঠিক আছে? ভাই এনটা কিভাবে দেওয়া থাকবে? এনটাও দেওয়া থাকবে 1 মোল গ্যাসের জন্য, 2 মোল গ্যাসের জন্য দেওয়া থাকবে, ও, একদম স্পষ্ট করে আচ্ছা। দেওয়া থাকবে। কোনো প্রকার ক্রিটিসাইজ করবে না, কোনো প্রকার ছোট করে লিখবে না, একদম স্পষ্ট করে লেখা থাকবে। বুঝতে পারছি? জি। তো 2 নম্বর কোশ্চেন সলভ। তারপর 3 নম্বর কোশ্চেন আসো, লেখছি যে T1 দেওয়া থাকবে, T2 দেওয়া থাকবে, চক্রের দক্ষতা বের করতে। যাই হোক, এই কোশ্চেনটা কিন্তু ক্রিটিক্যাল। দেখো আরেকটা জিনিস লক্ষ্য করছো না তোমরা? দেখো আমি কিন্তু দেখো একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেন, চারটা কোশ্চেন, পাঁচটা কোশ্চেন দিচ্ছি। কেন বলো তো? আমি এখানে তোমাদের এইচএসসি পরীক্ষায় সম্ভাব্য যত কোশ্চেন আসতে পারে সবগুলো আলোচনা করছি। বুঝতে পারছো কি আমার? সবগুলো কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেন হবে না যদি এই ছক জি থেকে ভাইয়া কোশ্চেন আসে। বুঝছি। যেমন আমি তোমার বলি, ধরে নাও এটা তোমার এই একটা বোর্ডে আসছে, আরেকটা বোর্ডে কি আসছে 2 এবং 3 আসছে, আরেকটা বোর্ডে কি হচ্ছে 1 এবং 4 আসছে, আরেকটা বোর্ডে কি হচ্ছে 1 এবং 5 আসছে, আরেক বোর্ডে দেখছে কি 4, 5 আসছে। সো আমি সবগুলোকে কম্বাইন করে তোমাদের সুবিধার্থে একটা মিশ্র সৃজনশীল তৈরি করছি, যাতে তোমাদের সুন্দর হয়েছে। আচ্ছা দেখো, এখন আমি যদি দেখি যে টি 3 নম্বর কোশ্চেনটা আমি যদি বললাম দেখো, আর T1 দেওয়া থাকবে, T2 বের করতে হবে। দেখো কিভাবে, এই T1টা দেওয়া থাকবে, পরীক্ষা হলে এটা দিয়া নাও থাকতে পারে। তোমাকে বলবে যে কর্মদক্ষতা বের করো, তুমি তো খুব খুশি, কর্মদক্ষতা বের করতে বলছে 1 - T2 / T1, পরে দেখলে যে T1 দেওয়া আছে, T2 দেওয়া নাই, কি করবা কও? T1 তুমি কি করবো তখন আমি কি করতে? দেখো আমি বলছিলাম যে এই যে এই বিন্দুতে তাপমাত্রা কি T1, ঠিক আছে? এই বিন্দুতে তাপমাত্রা কি তাপমাত্রা তো সেম থাকবে। T1, হ্যাঁ। বাট এই যে বি থেকে সি তে আসার সময় তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়েছে। কেন বলতো? এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হবে। এইখানে কিন্তু T2, সো তুমি কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে বেসিকটা, ওইখান থেকে কিন্তু তাপমাত্রা বের করতে পারবা। কিভাবে? এই সূত্র থেকে। তুমি এই সূত্র থেকে ওই তাপমাত্রা বের করতে পারবা। যদি আমি লিখি T1 V1 Γ-1 = T2 V2 Γ-1। তো এখানে কি হবে দেখো, তোমার T1 আমি বললাম কি দেয়া আছে, হ্যাঁ, V1 এর স্থানাঙ্ক এখানে দেয়া থাকবে, অথবা V2 এর স্থানাঙ্ক দেয়া থাকবে, এটা তো V2, আর এর স্থানাঙ্ক দেয়া থাকবে। জাস্ট তুমি Γ-মান দেয়া থাকবে, জাস্ট তুমি T2টা বের করবা। যখন তোমার T2 বের হয়ে যায় তখন কি তুমি এখন সূত্র বসাই দিবা, তোমার কিন্তু পাক্কা 4 নম্বর থাকবে, সরি 40 নম্বর থাকবে, সরি। বুঝতে পারছো কি? জি। আচ্ছা, তোমাকে বুঝতে হবে সমষ্ণ গ্রাফ কোনটা, রুদ্ধতাপীয় গ্রাফ কোনটা। সো আমি কোন সূত্র বসাবো? সমষ্ণ প্রক্রিয়ার সূত্র বসাবো না রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র বসাবো? বুঝতে হবে, ঠিক আছে? জি। তো 3 নম্বর ভাইয়া ক্লাসটা কি রেকর্ডেড থাকবে না? রেকর্ডে থাকবে, হ্যাঁ অবশ্যই। ভাইয়া রেকর্ডে থাকবে, তুমি চাইলেই আবার রিপ্লে দেখতে পারবা। তো আশা করি এটা 2 বার দেখলে বা 3 বার দেখলে তোমার অনেকটা বেসিক পুরোপুরি ক্লিয়ার হবে, তুমি সবগুলো ম্যাথ ইজিলি বুঝতে পারবে আমি এবং করতে পারবে। চিত্রটা বুঝতাম না, এখন পুরোপুরি বুঝতে পারছি। দেখ আলহামদুলিল্লাহ। দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না, বলে রাখলাম, হ্যাঁ।
দেখো ইনশাআল্লাহ। দেখো তৃতীয় ধাপ কোনটা? দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ধাপ হলো কিটা? তৃতীয় ধাপ কি বলছে? সিডি। সিডিও থাকতে পারে, তৃতীয় ধাপ থাকতে পারে। আমি সহজ করার জন্য বলতেছি, সিডিও থাকতে পারে এবং কি 3 নম্বর ধাপও থাকতে পারে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা কি 4 নম্বরটা। তোমার কি বলছে? সিডি অথবা তৃতীয় ধাপ, সিডি অথবা তৃতীয় ধাপ। এখানে কি বলছে? এন্ট্রপির পরিবর্তন। তো কথা এন্ট্রপির পরিবর্তন বের করতে বলছে। তুমি এন্ট্রপির সূত্র কি জানো আমরা বলো তো? এন্ট্রপির সূত্র কি জানো তুমি? এন্ট্রপির সূত্র লাগে তোমার টি ডি, সরি, ডিকিউ ডিভাইড বাই টি, জানি তো? জি। হ্যাঁ, তো এখানে তোমার কি করে পরীক্ষা হলে যদি এই কোশ্চেনটা করে, যখন এই সৃজনশীলটা দিবে তখন কিন্তু পরীক্ষায় কিন্তু তোমার কিউ এর মান কিন্তু দেওয়া থাকবে। হ্যাঁ, কিউ2 এবং কিউ1 এর মান দেওয়া থাকবে। তো ধরো এখানে কিউ2 এবং এই যে কিউ1 এবং কিউ2 এর মান দেওয়া থাকবে যদি ওই কোশ্চেনটা করে। তো এই ক্ষেত্রে তোমার কি করতে হবে? দেখো আমরা কিন্তু জানি রুগ্ধদ্রব্য প্রক্রিয়া কি, বিসি এবং এডি কি রুগ্ধদ্রব্য প্রক্রিয়া। এখানে কিন্তু এন্ট্রপি স্থির থাকে, সবাই জানি। সো তোমাকে কোনোদিনই বি থেকে সি এবং এ থেকে ডি এখানে এন্ট্রপি বের করতে বলবে না। কারণ কি সবাই জানি কি এখানে এন্ট্রপি স্থির থাকে, এন্ট্রপি পরিবর্তন 0, সবাই জানি। সো তোমাকে এ মানে বিসি এবং এডি এইখানের এন্ট্রপি বের করতে দিবে না। বের করতে দিবে কোনটা? যেটা চেঞ্জ হবে, যেমন এ বি কি সমষ্ণ এবং কি সিডি কি সমষ্ণ। সো এই দুই ক্ষেত্রে তোমাকে এন্ট্রপি বের করতে দিবে, এই দুই ক্ষেত্রে তোমাকে এন্ট্রপি বের করতে দিবে। এখন এবি গ্রাফে এন্ট্রপি মানে কি? ডি, সরি, ধরো এই যে পরিবর্তন তো লাগবে না, পরিবর্তন তো লাগতেছে না। তোমার কিউ1 ডিভাইড বাই টি1 শেষ। সিডি গ্রাফে কি? কিউ2 ডিভাইড বাই টি2 শেষ। তুমি জাস্ট এই সূত্র বসে কিন্তু ম্যাটার শেষ। জাস্ট বুঝার ব্যাপার, জাস্ট বুঝার ব্যাপার। এই সূত্র দিয়ে কিন্তু তোমার 3 নম্বর ম্যাথ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি কি আমরা? ভাই জি এন্ট্রপিটা ভাইয়া, আবার একটু আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, এন্ট্রপির সূত্রটা আগে জানতে হবে। দেখো এন্ট্রপির মূল সূত্র কি? যে এন্ট্রপির মূল সূত্রটা কি? এন্ট্রপির মূল সূত্র যে এন্ট্রপিকে আমরা প্রকাশ করি এস দ্বারা। তো এন্ট্রপির পরিবর্তন যেহেতু বলছে ডি এস লিখতে হবে। কিসের পরিবর্তন? যে এ বি ধাপে এন্ট্রপির পরিবর্তন মাইনাস সিডি ধাপে এন্ট্রপির পরিবর্তন। ওই ক্ষেত্রে দেখলাম আমি যদি দেখি, আর সরি, কিউ1 বসাইতে হবে অ্যাকচুয়ালি। এ বি অংশের এন্ট্রপি মাইনাস এটার কি। তো তুমি কিউ1 মাইনাস টি1 মাইনাস কিউ2 ডিভাইড বাই টি2 শেষ। এই সূত্র বসাইতে হবে, এন্ট্রপি পরিবর্তন তাহলে বের হয়ে যাবে। এন্ট্রপি মূল সূত্র কি যে বলি তোমার, এন্ট্রপি এস সমান কিউ ডিভাইড বাই টি। তো আমরা জানি যে তোমার যখন পরিবর্তন হবে তখন আমরা কি লাগে? ডেল লাগাই। তো ডেল এস ইকুয়াল টু কিউ1 মাইনাস কিউ1 ডিভাইড বাই টি1 মাইনাস কিউ2 ডিভাইড বাই টি2। বুঝতে পারছি? জি। ওকে, জি চলে আসছে 5 নম্বর যে ইটা আছে, 5 নম্বর যেটা আছে। তো সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো। সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো। তো সমষ্ণ প্রক্রিয়া কোনগুলো আমি লিখে দিয়েছি, উদ্দীপকের এ বি এবং সিডি। এই যে এ বি এবং সিডি, এই প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো। হ্যাঁ, এন্ট্রপি বের করতে হবে, এই একই কথা, মানে ওই একই, ওই যে মনে আছে না যেটা বলো আর কি। আলাদা আলাদা ভাবে বের করতে হ্যাঁ, আলাদাভাবে বের করবা। টি1 ডিভাইড বাই টি2, কিউ2 ডিভাইড বাই টি2 শেষ। সো এই যে গ্রাফ থেকে, মানে এই যে কানো চক্র থেকে যেসব সৃজনশীল আসতে পারে সব কিন্তু মোটামুটি করানো হলো। তোমরা কানো চক্রে আরো কিছু দেখছো যে অনেকে ভয় পায় না। দেখো এই যে এটা তো প্রথম ধাপ, প্রথম ধাপের কাজ কি? এটা W1। দ্বিতীয় ধাপের কাজ কি? W2। তৃতীয় ধাপের কাজ কি? W3। চতুর্থ ধাপের কাজ কি? W4। তো অনেকে দেখছো যে মোট কাজ কত, মোট কাজ কত, সামেশন কাজ কত। তো ব্যাপারটা দেখছো যে যেগুলো প্রসারণ, দেখো প্রসারণ কোনগুলো? এই দুটো প্রসারণ না? প্রসারণ গুলো কি হবে? যোগ হবে। জি। প্রসারণ গুলো কি হবে? যোগ হবে। মাইনাস কি? সংকোচন, যেগুলো সংকোচন ওগুলো কি? মাইনাস হবে। বুঝতে পারছি? এই জি দুটো ভাই। প্রসারণ ছিল, প্রসারণগুলো যোগ করছি। এই দুইটা সংকোচন ছিল, জি ভাইয়া। এগুলো মাইনাস করছি। এভাবে তোমার কাজ বের করতে পারবা। তো কার্যচক্রে এর বাইরে কোনো কোশ্চেন হয় না। হ্যাঁ, তোমরা লাগলে যে রেকর্ডিং এই থাকবে। ম্যাথটার ক্ষেত্রে ভাইয়া প্রত্যেকটা ডব্লিউ এর মান দেওয়া থাকবে না? হ্যাঁ, ওই ধরনের ম্যাথের ক্ষেত্রে পুরো ডাব্লু বের মান করতে দেওয়া হবে। থাকবে না, দেওয়া থাকবে, দেওয়া থাকবে। 4টা ডাব্লু মান তুমি বের করতে পারবে না তো, 4টা ডাব্লু মান তো বের করতে পারবে না এত তাড়াতাড়ি। সবগুলো দেওয়া থাকবে, ওটা সহজ ম্যাথ, গ নম্বরে কম আসে। এটা হইতে পারে, থাক এত বিস্তারিত বলে লাভ নেই। দেখো টাইপ 3 পাইছো না? টাইপ 3, টাইপ 3 তো তোমরা এরকম ম্যাথ পাইছো অলরেডি। দেখো থিওরিটা আমি দিয়ে দিয়েছি, থিওরি করলেই শেষ, আমি ম্যাথ দিই না, এখন থিওরি দিয়েছি। আর তোমার পরীক্ষা বলবে যে দেখো বলবে যে বরফ থেকে পানি, হ্যাঁ,
বরফ থেকে পানি, দেখো 0°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রার পানি, তেন তাপমাত্রা সেম না? তো এই তাপমাত্রা কি হবে? টি সমান 0°C হবে। এটাকে তুমি ক্যালভিনে পানি নেবা 273 কেলভিন। ওই ক্ষেত্রে তোমার সূত্র কি হবে? তোমার এন্ট্রপি আসে এখান থেকে, এন্ট্রপির সূত্র কি হবে? ডিকিউ ডিভাইড বাই টি, মানে কি mLF ডিভাইড বাই টি। টি এর মান কোনটা? এই 0°, হলো কি টি এর মান। এম এর মানটা কি? ভর, এটা দেওয়া থাকবে পরীক্ষায়, এটা পরীক্ষা দেওয়া থাকবে। এলএফটা কি? এটাও পরীক্ষা দেওয়া থাকবে। সো তোমাকে বুঝতে হবে বরফ জাস্ট যে হ্যাঁ, গলনের সুপ্ত তাপ। সুপ্ত তাপ, রাইট, বরফ গলনের সুপ্ত তাপ। তো তোমার জাস্ট বুঝতে হবে আমাকে কি বলছে, বরফ থেকে পানি বলছে, এটা বুঝতে হবে। এর প্রথম ধাপ। 2 নম্বর ধাপে বলে যে এই যে দেখো 0° যে পানি, এই 0° পানি থেকে 100° পানিতে রূপান্তর, বুঝতে পারছি? তো এখানে জি। তাপমাত্রা কয়টা? 2টা, T1 T2। তো এই ক্ষেত্রে সূত্র হবে কোনটা? এইটা হবে কি MS লন T2 মাইনাস লন T1। এখানে এম এর মান পরীক্ষা দেওয়া থাকবে, এস এর মান ব্র্যাকেটে লেখা থাকবে, ঠিক আছে? 4200, কোনো কারণ নাই। টি T2 তো এটা, T1 তো এটা, সবই দেওয়া থাকবে, জাস্ট বুঝতে হবে কি বলছে পরীক্ষায়, বুঝতে পারছো? এই জায়গায় কি লন কমন নিয়ে কাজ করা যাবে? এখানে লন কমন নিয়ে কাজ করা যাবে, দেখাই যদি লন যদি কমন নাও তখন তোমার ভাগ আকারে ব্যাপারটাকে রাখতে হবে। যেমন তুমি লেখো যদি MS লেখো তাহলে তখন লন T2 ডিভাইড বাই T1 রাখতে হবে, T2 ডিভাইডেড T1। T1 এভাবে তুমি রাখতে পারবা। ওকে, তারপর 3 নম্বর ধাপ দেখো, এই যে আমি 100° পানি টানলাম, 100° পানি থেকে 100° বাষ্পে পরিণত করা, 100° পানি থেকে 100° বাষ্পে পরিণত করা। ওই ক্ষেত্রে তুমি লক্ষ্য করো তাপমাত্রা কিন্তু দুটো সেম, তাহলে টেম্পারেচার কি হবে? 100°C, রাইট? ওই ক্ষেত্রে তোমার যে এই যে ইটা জিনিসটা, তো এখানে mLV ডিভাইড বাই টি, কোনটি? এইটি। এটার মান দেওয়া থাকবে, এলএফ এর মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে। জাস্ট বুঝতে হবে আমাকে পরীক্ষায় কি বলছে। 100° পানি থেকে 100° বাষ্প বলছে, বুঝতে পারছি কি কথাটা? তো জি। আমি তোমাকে বলি, তো এর 3 ধাপ আমি ধাপের কেন দেখাইছি, কারণ যদি বুঝতে পারো। এখন পরীক্ষায় তোমাকে ডিরেক্ট কোশ্চেন থাকতে পারে, মানে 2টা ধাপ একসাথে বা 3টা ধাপ একসাথে। যেমন আমি তোমাকে বলি, পরীক্ষা থাকতে পারে যে 0° বরফ থেকে 100° পানি। ওই ক্ষেত্রে তুমি কি করো বলো তো? তোমার উদ্দীপকে দেওয়া আছে, বললো যে ধরে নাও, আমি তোমার বুঝাই যে ধরে নাও বললো যে উদ্দীপকে দেওয়া আছে যে রাব্বি অথবা রাতুল, সে বললো যে 0° বরফ থেকে সে 100° পানিতে রূপান্তর করছে। সো এই ক্ষেত্রে তার ধাপ কয়টা হয়েছে বলো তো আমাকে? 2টা। 2টা, রাইট? তোমাকে 2টা ধাপ করতে হবে, ডেল S1 বের করতে হবে, তারপর ডেল S2 বের করতে হবে, তারপর কি করতে হবে? ডেল S1 প্লাস ডেল S2 করতে হবে। ওই ক্ষেত্রে তুমি মোট এন্ট্রপি পাবা, বুঝতে পারছো? জি। এই আর কি। তো আরো যদি কঠিন কোশ্চেন করে ওই ক্ষেত্রে তোমার ধরো আমি তোমাদের একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা করে ফেলবে এখনই, বলবো তুমি অ্যান্সার দিবা। আর ধরো তোমার পরীক্ষা থাকলো যে তোমার পরীক্ষা থাকলো 20°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার বাষ্প, কি হবে অ্যান্সারটা? কিভাবে করবা বলো তো, কিভাবে করবা? যাকে আমি বলে দিই, তুমি প্রথমে কি করবা? 20°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার পানিতে যাবা, রাইট? এটা তোমার ডেল S1 আসবে এখানে। ডেল S2 তে কি করবা? জি। 100°C তাপমাত্রার যে পানি আছে, এই যেটা, এখান থেকে কি যাবা? 100°C তাপমাত্রার বাস। বাষ্প। তাই তোমার কিন্তু এই যে ধাপটা কিন্তু পেয়ে গেলা। তখন কি করবা? ডেল S1 এবং ডেল S2 কি করবা? যোগ করবা। তো দুইটা ক্ষেত্রে সূত্র লিখে দিচ্ছি না, যেমন দেখো, আর যদি তাপমাত্রা ভিন্ন থাকে, ওই ক্ষেত্রে সূত্র কি দিয়েছিলাম আমি বলতো? তাপমাত্রা ভিন্ন থাকলে কি দিয়েছিলাম? যে MS লন T2 মাইনাস লন T1, শেষ, বুঝতে পারছি? জি। এই আর এই সূত্র তো একটা তাপমাত্রা, সো কি হবে? শুধুমাত্র mLV ডিভাইড বাই T, দ্যাটস ইট। এই ম্যাথটা একদম ইজি ম্যাথ, এটা সবাই পারবা আশা করি, এটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। তো এটা একদমই পারবা। তো এটা হলো তোমার উৎস, এটা কি? গ্রাহক। তো এটা লাগে T1 Q1 T2 Q2, এই আর কি। এখানে কি থাকবে? কর্মদক্ষতা ম্যাথ থাকবে, 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 সমান 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। তুমি এটা বুঝতে পারবা। আর যখন বলবে যে প্রত্যাগামী না অপ্রত্যাগামী, তখন তোমার কি
ডেল এ মানে যে এন্ট্রপির পরিবর্তন দেখাইতে হবে, এন্ট্রপির পরিবর্তন দেখাইতে হবে। তো এন্ট্রপির পরিবর্তন যেটা আছে, এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন তোমরা বলো যে প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় এন্ট্রপির মান 0 আসে বলো তো? কঠিন অবস্থায়। না, প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী, যে এই কোশ্চেনের সাপেক্ষে অ্যান্সার দিতে হবে। তো ধরে নাও এই যে আমি তোমার যে আমার তো পরীক্ষায় তো যে তোমার যে T1 Q1 দিয়ে থাকবে, এই যে T1 Q1, এই যে T2 Q2 দিয়ে থাকবে। ওই ক্ষেত্রে যদি আমি তোমার এই যে এভাবে এন্ট্রপি বের করে ফেলি, এই যে এন্ট্রপি 1 এন্ট্রপি 2 বের করে ফেলি, ওই ক্ষেত্রে আমার যে এন্ট্রপির মান যদি 0 আসে, পরিবর্তন যদি 0 আসে, ওই ক্ষেত্রে এটা হবে কি প্রত্যাগামী, 0 আসলে হবে প্রত্যাগামী, যখন 0 আসবে তখন কি হয়ে যাবে অপ্রত্যাগামী। শেষ, ব্যাখ্যা শেষ। ঠিক আছে, সিম্পল ম্যাথ আসে, সব দিয়ে থাকবে, তোমার হাতের মুঠোয় থাকবে। যাক, পরবর্তী দেখো চলতরিৎ আছে, চলতরিৎ। তো চলতরিতে আবার বলতেছি যে আমি ক্রম অনুসারে আইছি, এটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ঠিক আছে, এই দুটো একটু কম ইম্পর্টেন্ট। তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 10 স্টার, এই দুইটা 10 স্টার মুখস্থ করে ফেলবা। কিসবের সূত্র, শান্ট, ফিউজ, এগুলো ইম্পর্টেন্ট। এখন চলে যাও তুমি ইতে, তোমার সৃজনশীল পার্ট, যে এখানে আছে যে আমি সাজিয়ে দিছি যে দেখো একাধিক রোধের সমবায়ের ক্ষেত্রে তোমার এই ধরনের যখন ম্যাথ থাকবে, এই ধরনের ম্যাথ থাকবে, তুমি দেখতে পাচ্ছ এটা কি আছে, এটা তোমার সমান্তরাল আছে দুইটা, এটা কি আছে শ্রেণীতে আছে। তো কোন কি থাকতে তুল্য রোধ বের করো, তুমি এই দুটাকে সমান্তরাল নিবা, দেন কি এটার সঙ্গে শ্রেণীতে যোগ করবা, তুমি এভাবে তুল্য রোধ বের করতে পারবা। তুল্য রোধ বের করার পরে তুমি যে সূত্র বসাবা, ওই সূত্রতে কি হয়ে যাবে, মূল প্রবাহ হয়ে যাবে। জানো তো নাকি? যেন তুল্য রোধ জি বের করলাম, ভাইয়া। তুল্য রোধ বের করলাম, শেষ। এই জি যে ভাইয়া। তোমার এই যে মূল প্রবাহ চলে আসবে, তুল্য রোধ বসাই দিলে মূল প্রবাহ চলে আসবে, শেষ। তো মূল প্রভাব বের করা সোজা, মানে এটা হলো মূল প্রভাব, মূল প্রভাব বের করা সোজা। কিন্তু তোমার যখন তোমার কি হয়, যখন তোমার সমান্তরালের ক্ষেত্রে দেখো, সমান্তরালে কি হয়, এই যে আইটা ভাগ হয়ে যায়, আইটা ভাগ হয়ে যায়, ঠিক আছে, আইটা ভাগ হয়ে যায়, তখন তোমাকে I1 নির্ণয় করতে বলে এবং কি I2 বের করতে বলে। ঠিক আছে, তো তখন তুমি যদি I1 বের করতে চাও, I1 বের করতে চাও, এই যে I1 সূত্র লিখে দিছি, যে I1 এর ক্ষেত্রে কি করবা, বিপরীত রোধকে উপরে দিবা, R2 ডিভাইড বাই দুই রোধের যোগফল R1 প্লাস R2 ইন্টু এই যে মূল প্রবাহ, তখন তুমি পেয়ে যাবে কি I1। যখন তুমি এটা কি যে কোনো রোদের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? হ্যাঁ, সমান্তরাল ক্ষেত্রে এই দুটো সমান্তরাল আছে না, এই দুটো সমান্তরাল আছে, জি। সমান্তরাল রোধের ক্ষেত্রে যে কোনো একটা রোধের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে ওইটা, এটা এই সূত্রটা ইউজ করলে হবে? এই সূত্র ইউজ করতে হবে, Okay. একদম পারফেক্ট। ঠিক আছে, তো ধরো এই দুটো জি সমান্তরাল ভাই। আছে, R1 এবং R2 সমান্তরাল আছে, তো এখানে যদি I2 বের করতে চাও, আচ্ছা ভাইয়া, হ্যাঁ এখানে বলছে যে I1 এর ক্ষেত্রে সূত্র এটা, তারপর I2 এর ক্ষেত্রে সূত্র এটা। যদি বলে R4 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের দেখো মান তোমাদের কত, এই তখন ধরনের ম্যাথ কিভাবে কিন্তু, বের দেখো করব? আমি বুঝতে পারছি এই ধরনের ম্যাথ আমাকে ফেস করতে হয় প্রায়। তো এই ধরনের ম্যাথ কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা কেন, তোমার বোর্ড বই বা যে কোনো বোর্ড বই, কোনো বোর্ডে বই কিন্তু নাই, বা আগামী বিগত 20 বছর 30 বছর বা তোমার কেউ কোনোদিন পায় না এই কোশ্চেনটা। সো এই কোশ্চেনটা কিন্তু একদম ডিসকার্সিভ বা অপ্রাসঙ্গিক হয়ে যায়। ঠিক আছে, ওটা কিন্তু আসবেই না। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। মানে ভাইয়া R4 আর R3 তিনটা এর যদি ক্ষেত্রে রোধ থাকে, বের করতে তো হবে আমরা না, যদি বা বলবে না প্রথমটা এরকম? যদি না বের বলবে করতে না, বলে জীবন বলবে না। তাহলে হ্যাঁ বলো বলো আচ্ছা, বলো ভাইয়া। মানে তিনটা তিনটা যদি রোধ থাকে, আমি যদি যেটাই বললাম প্রথমটা যে যদি তিনটা বের রোধ করতে বলে। বিশিষ্ট কোনো ম্যাথ থাকবে না তোমাদের পরীক্ষায়, দুইটার ও বেশি কোথাও আমি দেখি আচ্ছা। নাই। তোমাদের এইচএসসি পরীক্ষার বোর্ড, তারপরে টেস্ট পেপার বলো, গাইড বলো, কোথাও এই ধরনের কোশ্চেন নাই। ওকে, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই। হ্যাঁ বলো, তুমি কিন্তু অনেকক্ষণ পরে কোশ্চেন ভাইয়া করলে। ভাইয়া এটা কি 10 অধ্যায়ের সাথে কি এটা রিলেটেড করতে পারে কোনোভাবে? আমার আমি কাছে একটা মনে হয় কোশ্চেন করতেও পারে, জিজ্ঞেস। হ্যাঁ আমার কাছে মনে হয় করতেও পারে। সো আমার কাছে এই এই অধ্যায়টাকে রিস্কি মনে হয়। কেন রিস্কি মনে হয়, যখন 10 অধ্যায়ের সঙ্গে কম্বাইন করে দেয় তখন কিন্তু টিচাররাও কিন্তু ঘাবড়ে যায়, স্টুডেন্ট আর কি পারবে, পরীক্ষাটা কিন্তু এটা পারার কথা না অ্যাকচুয়ালি। জি। তো আমাদের সময় আসছিল, আমি বলি 2018 সালের স্মৃতি বলি, তো আমাদের সময় আসছিল দুইটা আসছিল এরকম কম্বাইন করে, মানে একদম খারাপ করে। তো কি হয়েছিল, আমি দুইটা একটাও পারি নাই, কিছু করার নাই, কঠিন। সো তোমাদের যদি এরকম যদি কম্বাইন কোশ্চেন আসে, মানে মোটামুটি এই যে কম্বাইন করে কোশ্চেন আসলো, এই এরকম ভাবে দিয়ে দিল, এইভাবে দিয়ে দিল, কম্বাইন করে কোশ্চেন দিল, হ্যাঁ, ওই ধরনের কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে যাবা না, খুব ঝামেলা করে যাবা। আর যদি তোমার ইচ্ছা থাকে, প্যারা থাকে, তখন তুমি দিবা, কোনো সমস্যা নাই। ভাই আমি
টেস্ট পেপার মানে সলভ করে দেখলাম যে শুধু 2018 সালে এরকম একটা কোশ্চেন হ্যাঁ, এসেছে, রাইট রাইট। এছাড়া আর কোথাও। এটা তোমার জি, আর হ্যাঁ, এটা ছিল বিরোধী দল চক্রান্ত। বিরোধী দল চক্রান্তের ও কারণে এই কোশ্চেনটা আসছিল, আর কোথাও কোনদিন আসে নাই। আমারও তো সামনে দিলে হবে। এই হবে না রে ভাই, 18 সকল যা গেছে না সব 18 উপর দিয়ে গেছে। দেখো 18 বছর কি যেন বিরোধী একটা দলের দাঁড়াও, কি যেন এই কি যেন একটা কবিতা আছে না, 18 বছর কি যেন, 18 বছর বছর পেরিয়ে। বয়স। হ্যাঁ 18 বছর বয়সে এই 18ই তে খাইছে, বুঝছো? এই জন্য কোশ্চেনটা দিচ্ছে, সরকার চক্রান্ত করছে। তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তোমাদের ক্ষেত্রে এইটা আসবে না, প্রতিবাদ জানানোর কোনো দরকার নাই। পরে দেখবে যে জেলখানায় নিয়ে চলে গেছে। আমরা তো ক্লাসই পাইনি 1 বছরের বেশি। এটা পরীক্ষা খাতায় লিখো, দেখো নাম্বার দেয় কিনা। ভাইয়া, আর আমার আরেকটা জিনিস একটু প্রবলেম হচ্ছিল যে একটা কোশ্চেন দিয়েছে সিলেট বোর্ডে 2017-তে, যে চাবি বন্ধ অবস্থায় চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এই কোশ্চেনটা একটু সলভ করে দিলে ভালো হতো। দেখো এই কোশ্চেনটা এই কিন্তু প্রশ্নটাতে আমাদের, আমারও একটু আমি বলি, সমস্যা এই ছিল। কোশ্চেন কিন্তু আমাদের এই পার্টে কিন্তু আছে, বুঝতে পারছো কি? সো ভয়ের কোনো কারণ নেই, জি, আমরা কিন্তু স্কিপ করবো না। তবে তুমি বুঝতে পারলাম যে তুমি কঠিন জিনিস নিয়ে ঘাটাঘাটি করো, ওরা কিন্তু কঠিন, অনেকে স্কিপ করতে চায়। দেখো তারপর দেখো এই যে এই ম্যাথগুলো কিন্তু পারবা। দেখো আমার মূল বেসিক ব্যাপারটা ছিল, আমি একটু ছোট করতেছি বুঝার সাপেক্ষে। দেখো আমি প্রথমে কি দিছি, আমি প্রথমে দিছি যে সমান্তরাল দিছি, দ্বিতীয় দিছি শ্রেণীতে দিছি। তো একটা কথা বলে রাখি, আহ আচ্ছা দেখো, সমান্তরাল কি হয়, আই তোমার পরিবর্তিত হয়, ঠিক আছে, ভি স্থির থাকে। তো যেটা স্থির থাকে ওটা বের করতে বলে না, বের করতে বলে কি, আই বের করতে বলে। যেমন তোমার I1 বের করতে বলছে, I2 বের করতে বলছে, যেটা আমরা এই সূত্র দ্বারা বের করলাম। শ্রেণীতে কি হয়, আই স্থির থাকে, শ্রেণীতে আই স্থির থাকে, ঠিক আছে, মানে কি এইখানে যে আই এখানে ঠিক সেম আই শ্রেণীর ক্ষেত্রে। ওখানে কি হয়, ভি চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, ভি পরিবর্তিত হয়। সো ভি যেহেতু পরিবর্তিত হয়, এই জন্য কি তোমাকে বলবো কি V1 বের করো, V2 বের করো। ইজ ইট ক্লিয়ার? তার মানে তোমাকে শ্রেণীতে বলবে, জি V1 বের করো, V2 বের করো। সমান্তরালে বলবে I1 বের করো, I2 বের করো। কথাটা কে কে বুঝতে পারছো আমাকে বলো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা একটু আরেকবার বলেন ওকে প্লিজ। ওকে, আমি বলি তোমাকে, তোমাকে যখন তোমার সমান্তরাল বর্তনী দিবে, এই সমান্তরাল বর্তনীতে I1 বের করতে বলবে, I2 বের করতে বলবে, V1 V2 বের করতে বলবে না। সমান্তরালে V1 V2 বের করতে বলবে।